ভাবুন তো ১৮৭২ সালের একটা আইন মানে সাক্ষ্য আইন আজও কিভাবে ঠিক করে দেয় আদালতের ভেতরে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। চলেন এর একদম মূল নীতিগুলো একটু সহজ করে বুঝি, যেগুলো যে কোনো মামলার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, আদালতে যখন একটা মামলা চলে তখন বিচারক কিভাবে বোঝেন যে সত্যিটা কি? ব্যাপারটা কিন্তু শুধু অনুমানের উপর নির্ভর করে না, এর পেছনে আছে একদম পাকা কিছু নিয়মকানুন। আর এই নিয়মকানুনগুলোই লেখা আছে সাক্ষ্য আইনে। এটা অনেকটা একটা রুল বুকের মতো, যেটা ঠিক করে দেয় কোন প্রমাণটা আদালতে চলবে আর কোনটা চলবে না। আর এই আইনের ওপরই নির্ভর করে একটা মামলার ভিত কতটা মজবুত হবে। তো এই আলোচনাতে আমরা একদম শুরু থেকে দেখব সাক্ষ্য জিনিসটা আসলে কি, সেখান থেকে শুরু করে এমনকি এটাও দেখব যে আদালত কিভাবে কিছু বিষয়কে কোনো প্রমাণ ছাড়াই সত্যি বলে ধরে নেয়। চলুন তাহলে এক এক করে শুরু করা যাক। তো সবার আগে একদম মূল প্রশ্নে আসি। আমরা যে খালি সাক্ষ্য বা এভিডেন্স বলি, আইন অনুযায়ী এর আসল মানেটা কি? কারণ এটাই কিন্তু পুরো আইনটার ভিত্তি। খুব সহজ করে বললে, সাক্ষ্য হল সেই সব কথা বা কাগজপত্র যা আদালত কোনো ঘটনার সত্যি না মিথ্যে তা যাচাই করার জন্য দেখতে বা শুনতে চায়। বলতে পারেন এটাই একটা মামলার প্রধান হাতিয়ার। একটা মামলায় তো অনেক কিছুই ঘটতে পারে, তাই না? কিন্তু আদালতের চোখে সব ঘটনার গুরুত্ব কিন্তু একরকম নয়। আইন মূলত ঘটনাগুলোকে দুটো ভাগে ভাগ করে দেখে। একটা হলো বিচার্য বিষয় আর আরেকটা প্রাসঙ্গিক ঘটনা। এই দুটো কি সেটা বোঝা কিন্তু খুব জরুরি। যে কোনো মামলার একদম কেন্দ্রে থাকে কিছু ঘটনা, যা নিয়েই মূলত দুই পক্ষের মধ্যে বিরোধ। এগুলো যদি আমরা ঠিকঠাক ধরতে পারি, তাহলেই পুরো মামলার কাঠামোটা পরিষ্কার হয়ে যায়। এই ঘটনাগুলোই হলো মামলার আসল প্রশ্ন। যেমন, ক কি আসলেই খকে খুন করেছে? বাদীকে ঠিক এই ঘটনাটাই প্রমাণ করে জিততে হয়, আর বিবাদীকে এটা ভুল প্রমাণ করে নিজেকে বাঁচাতে হয়। আর প্রাসঙ্গিক ঘটনাগুলো হলো ওই মূল প্রশ্নকে ঘিরে থাকা ছোট ছোট সূত্র। এগুলো সরাসরি মামলার মূল প্রশ্ন নয়, কিন্তু এগুলো মূল ঘটনাকে প্রমাণ করতে সাহায্য করে, অনেকটা পাজলের টুকরোর মতো, যেগুলো এক করলে পুরো ছবিটা বোঝা যায়। তাহলে পার্থক্যটা পরিষ্কার, তাই না? বিচার্য বিষয় হলো আমাদের গন্তব্য, মানে চূড়ান্ত প্রমাণ, আর প্রাসঙ্গিক ঘটনাগুলো হলো সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা। আচ্ছা, এবার আসি এমন কিছু প্রমাণের কথায় যা সরাসরি মামলার কোনো পক্ষের মুখ থেকেই আসে। আমরা বলছি স্বীকৃতি আর স্বীকারোক্তির কথা। এই দুটো জিনিস কিন্তু একটা মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে একটা মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সব স্বীকারোক্তি কিন্তু এক ধরনের স্বীকৃতি, কিন্তু সব স্বীকৃতিকে স্বীকারোক্তি বলা যায় না, কারণ স্বীকারোক্তি শব্দটা শুধু ক্রিমিনাল বা ফৌজদারি মামলাতেই ব্যবহার হয়, যখন কেউ সরাসরি তার দোষ মেনে নেয়। এখন কাউকে তো জোর করে বা ভয় দেখিয়েও দোষ স্বীকার করানো হতে পারে, তাই না? এই ঝুঁকিটা কমানোর জন্যই আইনে খুব কড়া নিয়ম আছে। যেমন, কোনো আসামি যদি পুলিশের কাছে কিছু স্বীকার করেও সেটা যদি ম্যাজিস্ট্রেটের সামনে না বলা হয়, তাহলে আদালতে তার কোনো দামই নেই। এই নিয়মটা আসলে নিশ্চিত করে যেন বিচারটা নিরপেক্ষ হয় আর অভিযুক্ত ব্যক্তির অধিকার রক্ষা পায়। এটাই তো একটা স্বচ্ছ বিচার ব্যবস্থার মূল কথা। আদালতে প্রমাণ তো আর একরকম হয় না। কিছু প্রমাণ আসে মানুষের মুখের কথায়, আবার কিছু আসে লিখিত কাগজপত্রে। সাক্ষ্য আইন কিন্তু এই প্রত্যেক ধরনের প্রমাণের জন্য আলাদা আলাদা নিয়ম ঠিক করে দিয়েছে। মূলত সাক্ষ্যকে দুটো বড় ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌখিক সাক্ষ্য, মানে যা সাক্ষী আদালতে এসে বলেন, আর দ্বিতীয়টা হলো দালিলিক সাক্ষ্য, মানে যে কোনো ধরনের ডকুমেন্ট। এই দালিলিক সাক্ষ্যের আবার দুটো ভাগ আছে, প্রাথমিক আর মাধ্যমিক। আইনের একটা সাধারণ নিয়ম হল সবসময় সেরা প্রমাণটাকেই হাজির করতে হবে, তাই দলিলের ক্ষেত্রে তার আসল কপি বা প্রাইমারি এভিডেন্সের গুরুত্বই সবচেয়ে বেশি। ফটোকপি বা অন্য কিছু নয়, একেবারে অরিজিনালটাই দেখাতে হয়। আচ্ছা, এতক্ষণ তো প্রমাণ নিয়ে কথা হলো, কিন্তু এখন প্রশ্ন হলো এই প্রমাণটা দেবে কে? মানে কোনো একটা ঘটনা প্রমাণ করার দায়িত্বটা আসলে কার? এই নিয়মটা বেশ সোজা। যিনি কোনো দাবি আদালতে তুলবেন, সেই দাবিটা প্রমাণ করার দায়িত্ব তারই। আইন বলে যে পক্ষ কোনো প্রমাণ না দিলে মামলায় হেরে যাবে,
প্রমাণের বোঝাটা তারই কাঁধে থাকে। যেমন ধরুন কোনো অভিযুক্ত যদি বলে অপরাধের সময় আমি তো ওখানে ছিলামই না, আমি অন্য জায়গায় ছিলাম, আইনের ভাষায় এটাকে বলে প্লি অফ অ্যালিবাই। এক্ষেত্রে সে যে অন্য জায়গায় ছিল এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু ওই অভিযুক্তরই। এখন একটা প্রশ্ন আসতে পারে, আদালতে কি সবকিছুই প্রমাণ করতে হয়? উত্তর হলো না। আইন কিন্তু আদালতকে কিছু কিছু ক্ষেত্রে অনুমান করারও ক্ষমতা দিয়েছে। এতে বিচার প্রক্রিয়াটা অনেক সহজ আর দ্রুত হয়। এই অনুমানগুলো ৩ রকমের হতে পারে। অনুমান করতে পারে, অবশ্যই অনুমান করবে, আর চূড়ান্ত প্রমাণ। প্রত্যেকটা শক্তি আর বাধ্যবাধকতা কিন্তু আলাদা। পার্থক্যটা তাহলে কোথায়? যখন আইন বলে মে প্রিজম, তখন আদালত চাইলে অনুমান করতেও পারে, নাও পারে, এটা তার ইচ্ছে। কিন্তু যখন বলা হয় শ্যাল প্রিজম, তখন আদালত অনুমান করতে বাধ্য। তাকে ধরে নিতেই হবে ঘটনাটা সত্যি, যতক্ষণ না অন্য কেউ এসে ওটা ভুল প্রমাণ করছে। আর সবশেষে আছে চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ। আইন যখন একটা ঘটনাকে আরেকটা ঘটনার চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করে দেয়, তখন আর কোনো কথা নেই। আদালত সেটাকে প্রমাণিত বলে মেনে নিতে বাধ্য, আর এর বিরুদ্ধে কোনো প্রমাণও দেওয়া যাবে না। তাহলে দেখুন কোন ঘটনাটা প্রাসঙ্গিক, কে সেটা প্রমাণ করবে, আর আদালত নিজে থেকে কি অনুমান করতে পারবে, এই সব কিছুর জন্য একটা পরিষ্কার কাঠামো তৈরি করে দিয়েছে সাক্ষ্য আইন। আর এভাবে বিচার ব্যবস্থা একটা শৃঙ্খলা আর ন্যায্যতা বজায় থাকে। তবে একটা কথা ভাবার মতো, 1872 সালের এই আইনগুলো কি আজকের ডিজিটাল যুগের জন্য যথেষ্ট? ডিপ ফেক বা ডিজিটাল তথ্যের এই যুগে এই পুরনো নিয়মগুলো হয়তো নতুন এবং আরও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।